সুপ্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা যে যেখানেই আছো সুস্থ এবং নিরাপদে আছো। হাজারাত ডিগ্রি কলেজ কর্তৃক আয়োজিত আজকের এই অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি এস.এম. সাখাওয়াত হোসেন, লেকচারার অফ ফিজিক্স, হাজারাত ডিগ্রি কলেজ। ক্লাসের শুরুতে তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি, কারণ তোমরা তোমাদের জীবনের সবচেয়ে সুন্দর একটি সময় পার করছো। তোমরা কলেজ জীবনে পদার্পণ করেছো, যদিও কলেজ জীবনের সেই সুন্দর সময়টুকু তোমরা উপভোগ করতে পারছো না। আমরা আশা করছি আমরা আবার সেই স্বাভাবিক ফিজিক্যাল ক্যাম্পাসে রেগুলার ক্লাস করতে পারবো খুব শীঘ্রই। আশা করছি তোমরা সবাই বই কিনেছো, স্টাডি শুরু করে দিয়েছো, রেগুলার অনলাইন ক্লাসগুলো উপভোগ করছো। তোমরা এটা জেনে খুশি হবে যে খুব শীঘ্রই তোমাদের জন্য খুব ইন্টারেক্টিভ ওয়েতে জুম ভিত্তিক সেকশন ওয়াইজ অনলাইন ক্লাস পরিচালিত হবে। আশা করছি তোমরা আরো বেশি উপকৃত হবে এবং উপভোগ করবে। তোমরা তোমাদের সমস্যাগুলো লাইভ ক্লাসে তখন জানাতে পারবে, কোনো কিছু না বুঝলে তখন সাথে সাথে ইন্টারেক্টিভ ওয়েতে তোমরা রেসপন্স করতে পারবে। আজকে আমি যে টপিকটা নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি, আমরা প্রায় 4টা ক্লাস করেছি এই পদার্থবিজ্ঞান প্রথম পত্রের ভেক্টর চ্যাপ্টারে, দ্বিতীয় অধ্যায়ে। তোমরা ইতিমধ্যে ভেক্টরের কিছু জিনিস পড়ে ফেলেছো। তার মধ্যে উল্লেখযোগ্য হলো ভেক্টরের কতিপয় সংজ্ঞা, ভেক্টরের যোগ, যোজন, ভেক্টরের বিয়োজন বা বিয়োগ, ভেক্টরের বিভাজন বা ভাগ। আজকে আমরা পড়বো ভেক্টরের গুণন। ভেক্টরের গুণন কি? আজকে আমরা এই লেসনে ভেক্টরের গুণনটা শেষ করব। এর পরবর্তী আরেকটা লেকচারে তোমরা ভেক্টর ক্যালকুলাস পড়বা। তো মোটামুটি ভেক্টর চ্যাপ্টারটা অনেক বড় একটা চ্যাপ্টার। এই চ্যাপ্টার থেকে একটা সিকিউ মাস্ট তোমরা ফাইনাল পরীক্ষায় পাবে। আর এই ভেক্টরটা অনেক অনেক বেসিকের একটা চ্যাপ্টার। তোমরা যদি এটা চ্যাপ্টার যদি খুব ভালোভাবে শেষ করতে পারো, পরবর্তীতে তোমাদের এই ফিজিক্স বইয়ে অনেক জায়গায় তোমরা এই জিনিসটা অ্যাপ্লাই করতে পারবা। তো তোমরা খুব ভালোভাবে পড়াশোনা শুরু করো, রেগুলার অন্তত প্রতিটা সাবজেক্টেই অন্তত 15 থেকে 20টা মিনিট নিজের মতো করে সময় দাও, ক্লাসের লেকচারগুলো ফলো করো অনলাইনের। আর তোমাদের জন্য একটা সুবিধা হলো তোমরা এখন বাসায় সম্পূর্ণ সময়টা বাসায় আছো, তো নিজের পড়ার সময়টা যদি তোমরা বাড়াতে পারো, তোমরা সামনে অনেক অনেক ভালো করবা। তো আসো আজকে আমরা আমাদের মূল টপিক, আমরা যে লেসনটাতে পড়বো সেটা হচ্ছে ভেক্টর রাশির গুণন বা গুণফল যেটা বলি। তো আমরা এখানে ভেক্টর রাশির গুণন বলতে এখানে দুই রকম গুণনকে বোঝাই। একটা হচ্ছে স্কেলার গুণন, ডট গুণন, আর একটা হচ্ছে ভেক্টর গুণন বা ডট গুণন, ক্রস গুণন। এরপর আমরা এই যাবতীয় এই টপিকগুলোর উপর গাণিতিক সমস্যা আলোচনা করব। তো আমরা মূল টপিকে ফিরে যাই। আমরা যে লেসনটা পড়বো আজকে, আমরা ভেক্টর রাশির গুণন বলতে আমরা প্রথমটা বলছি স্কেলার গুণন বা ডট গুণন। এতদিন আমরা গুণন বা গুণফল বলতে যে জিনিসটা পড়ে আসছি, মনে করো আমরা 3 গুণ 4, এতদিন আমরা যে বীজগাণিতিক গুণন নিয়ম করে আসছি 3 গুণ 4, তার মানে হচ্ছে সেটা 12। তাহলে 3 গুণ 4 সেটা কিভাবে হচ্ছে? 3কে আমরা 4 বার যোগ করতেছি, তাহলে 4 বার যোগ করার পরে যে রেজাল্টটা পাচ্ছি সেটাই হচ্ছে 3 গুণ 4 হচ্ছে 12। তাহলে আমরা এখানে এটা এতদিন পড়ে আসছি বীজগণিতিক গুণফল। এখন পড়বো আমরা ভেক্টরের সাহায্যে কিভাবে গুণন করব। তাহলে ভেক্টরের সাহায্যে আমরা গুণন করলে আমরা দুই ধরনের গুণফল পাই, একটা পাবো স্কেলার গুণন আর একটা হচ্ছে ভেক্টর গুণন। তাহলে যখন আমি দুইটা ভেক্টর রাশি, আমি মনে করি এখানে একটা একটা ভেক্টর রাশি আর একটা ভেক্টর রাশি হচ্ছে বি ভেক্টর, তাহলে দুইটা ভেক্টরকে যখন আমরা গুণ করব, তাহলে গুণ করার ফলে যে রেজাল্টটা পাবো সেই রেজাল্টটা যদি আমার স্কেলার রাশি হয়, তখন সেটাকে বলবো আমরা স্কেলার গুণন। আর দুইটা ভেক্টর রাশিকে যখন গুণ করার পরে আমরা যদি যে রেজাল্টটা পাবো সেই রেজাল্টটা যদি আমার ভেক্টর রাশি হয় একটা, তখন সেটাকে আমরা বলবো ভেক্টর গুণন বা ক্রস গুণন। তাহলে স্কেলার
গুণন বা ডট গুণন সেটার ডেফিনেশনটা কিভাবে আমরা দিতে পারি। দুটি ভেক্টর রাশির গুণফল যদি একটি স্কেলার রাশি হয় তবে ওই গুণনকে ভেক্টর রাশির স্কেলার গুণন বলে। তাহলে এখানে দেখো দুইটা ভেক্টর রাশি এ ও বি আমরা গুণ করতেছি, এখানে মাঝখানে একটা ডট সাইন আছে, তাহলে আমরা স্কেলার গুণনকে বা ডট গুণনকে আমরা ডট সাইন দ্বারা প্রকাশ করব। তাহলে দুইটা ভেক্টর রাশির গুণন অর্থাৎ এ ডট বি ইকুয়ালস টু হবে তখন এ বি কস থিটা। তাহলে এখানে বলতেছে দুইটা ভেক্টর রাশির গুণফল যদি একটি স্কেলার রাশি হয় তবে ওই গুণনকে ভেক্টর রাশির গুণন বলে, স্কেলার গুণন বলে। তাহলে ওই স্কেলার গুণনটার রেজাল্টটা কি হবে, তাহলে ওই ভেক্টর রাশির স্কেলার গুণফল হচ্ছে ভেক্টর রাশি দুটির মান ও এদের মধ্যবর্তী কোণের কোসাইনের গুণফলের সমান। তাহলে এই ভেক্টর রাশি দুইটার মান হচ্ছে এ ভেক্টরের মান হচ্ছে এ, বি ভেক্টরের মান হচ্ছে বি, এবং তাদের মধ্যবর্তী কোণ এখানে ফিগারে দেখতে পাচ্ছ, মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা। তাহলে মধ্যবর্তী কোণের কোসাইনের গুণফলের সমান। তাহলে দুইটা ভেক্টর রাশি এখানে আমরা দেখতে পাচ্ছি এ আর বি তারা পরস্পর থিটা কোণে আছে, তাহলে তাদের অন্তর্ভুক্ত এই স্কেলার গুণন হবে এ ডট বি ইকুয়ালস টু এ বি কস থিটা। তোমরা এই ফর্মুলাটা খুব ভালোভাবে মনে রাখবা। আমরা ডট গুণন বলতে এ ডট বি ইকুয়ালস টু এ বি কস থিটা। তাহলে আমরা এখানে যে ফিগারটা দেখতে পাচ্ছি, এখানে এ আর বি দুইটা পরস্পর থিটা কোণে আছে, তখন তাদের অন্তর্ভুক্ত কোণ হচ্ছে থিটা। তাহলে cos থিটার বেলা ডট গুণনের বেলায় এখানে আসবে cos থিটা। তাহলে এ ভেক্টরের মান বি ভেক্টরের মান ইনটু cos থিটা। তো ফিগারে এখানে দেখা যাচ্ছে বি cos থিটা। বি cos থিটা জিনিসটা কি? বি cos থিটা হচ্ছে এই বি ভেক্টর থেকে এ ভেক্টরের উপর লম্ব বিক্ষেপ বলে। তাহলে এখানে বি cos থিটা ভ্যালু হচ্ছে বি cos থিটা লম্ব বিক্ষেপ কার উপর? এ ভেক্টরের উপর। বি ভেক্টরের লম্ব বিক্ষেপ এ ভেক্টরের উপর। আর আরেকটা হবে এ cos থিটা। এখানে একটা ভুল হয়েছে, এ cos থিটা হবে। এ cos থিটা হচ্ছে এ ভেক্টর থেকে বি ভেক্টরের উপর লম্ব বিক্ষেপ। তার মানে এই পি বিন্দু থেকে এন পর্যন্ত যদি একটা লম্ব টানা হয় তখন এই ও এন পর্যন্ত সেটা হচ্ছে এ cos থিটা, সেটা হচ্ছে এ ভেক্টর থেকে বি ভেক্টরের উপর লম্ব বিক্ষেপ। তাহলে আমরা স্কেলার গুণন বা ডট গুণন সম্পর্কে জানলাম। তাহলে এখান থেকে আমরা যেই এই অ্যাপ্লিকেশন গুলা, এই ডট গুণন গুলো আমরা কিভাবে অ্যাপ্লাই করব ম্যাথমেটিক্সে, সেখান থেকে আমরা কিছু জিনিস জানতে পারি। তো এখানে দেখতে পাচ্ছি যখন এ ডট বির ভ্যালু যখন 0 হবে তখন সেটা হচ্ছে কি, তারা এই দুইটা ভেক্টর পরস্পর লম্ব হবে বা 90 ডিগ্রি কোণে থাকবে। তাহলে এ ডট বি ইকুয়ালস টু যখন 0 হয় তখন তারা পরস্পর 90 ডিগ্রি কোণে অবস্থান করে। এখানে আমরা এই সূত্রগুলা দেখতে পাচ্ছি। স্কেলার গুণন এ ডট বি ইকুয়ালস টু এ বি cos থিটা, বা এটাকে আবার অন্যভাবে লেখা যায় এ এক্স বি এক্স প্লাস এ ওয়াই বি ওয়াই প্লাস এ জেড বি জেড। এই জিনিসটা কোত্থেকে আসছে সেটা আমরা কিছুক্ষণ পরে গিয়ে। আরেকটা হচ্ছে এখন এ ডট বি ইকুয়ালস টু যখন 0 হয় তখন কি হয়? এ ডট বি ইকুয়ালস টু 0 মানে হচ্ছে ভেক্টর দ্বয় পরস্পর লম্ব, অর্থাৎ দুটি ভেক্টর লম্ব হলে তাদের ডট গুণফল 0 হয়। তারপরে আসো, তারপর আমরা বলেছিলাম এ বরাবর বি এর লম্ব বিক্ষেপ। তাহলে এ বরাবর বি এর লম্ব বিক্ষেপ হচ্ছে বি cos থিটা। তাহলে বি cos থিটা ইকুয়ালস টু আমরা এই সূত্র থেকে পাই এ ডট বি ইকুয়ালস টু হচ্ছে এ বি cos থিটা। এ বি cos থিটা যদি হয় এ ভেক্টর আর বি ভেক্টরের ডট গুণন, তখন cos থিটা ইকুয়ালস টু হবে বি cos থিটা ইকুয়ালস টু হবে এ ডট বি ডিভাইডেড এ ভেক্টরের মান, তাহলে এটাই হচ্ছে এ বরাবর বি এর লম্ব বিক্ষেপ, অর্থাৎ বি ভেক্টর থেকে এ ভেক্টর বরাবর একটা যে লম্ব বিক্ষেপ সেটার মান হচ্ছে বি cos থিটা ইকুয়ালস টু এ ডট বি ডিভাইডেড এ। একইভাবে বি বরাবর এ লম্ব বিক্ষেপ হচ্ছে এ cos থিটা। এখানে একটু ভুল আছে, এ cos থিটা হবে এটা। তাহলে এ cos থিটা ইকুয়ালস টু এ ডট বি ডিভাইডেড বি ভেক্টরের মান। এরপরে এ বরাবর বি এর উপাংশ। উপাংশ বলতে আমরা একটা অংশক বুঝি। তাহলে উপাংশ বলতে এখন এই যে লম্ব বিক্ষেপের সাথে যদি আমি এই এ ভেক্টরের একক ভেক্টর, আমরা একক ভেক্টর পড়ে আসছি, একক ভেক্টর কাকে বলে?
কোনো ভেক্টর রাশিকে তার মান দিয়ে যদি ভাগ করা হয় তার দিকে একটি একক ভেক্টর পাওয়া যায়। তাহলে এ যদি একটা ভেক্টর হয়, এ ভেক্টরকে এ ভেক্টরের মান দিয়ে ভাগ করলে আমরা যেই রাশিটা পাবো সেটা হচ্ছে একটি একক ভেক্টর। তাহলে এ বরাবর বি এর উপাংশ যখন আমরা হিসাব করব তখন এ বরাবর বি এর লম্ব বিক্ষেপ ইনটু এ ভেক্টরের একক ভেক্টর সেটা গুণ করে দিলে আমরা সেই উপাংশটা পাবো। একইভাবে বি ভেক্টর বরাবর এ এর উপাংশ যখন হিসাব করব তখন বি ভেক্টর বরাবর এ এর লম্ব বিক্ষেপ ইনটু বি ভেক্টরের একক ভেক্টর হিসাব করে দেব। তাহলে এখন আবার আসতেছি দুইটি ভেক্টরের মধ্যবর্তী কোণ থিটা হলে থিটার মান কিভাবে বের করবা। আমরা জানি a ডট b ইকুয়ালস টু ab cos থিটা। তাহলে a ডট b ইকুয়ালস টু ab cos থিটা হলে তাহলে আমরা এখান থেকে সূত্র থেকে পাই cos থিটা ইকুয়ালস টু a ডট b ডিভাইডেড a ভেক্টরের মান b ভেক্টরের মান, a ভেক্টরের মান b ভেক্টরের মান। তাহলে এখান থেকে আমরা থিটা ইকুয়ালস টু cos ইনভার্স a ডট b ডিভাইডেড ab। এরপর আসতেছে আমরা আসছি এখন আমরা যদি ত্রিমাত্রিক কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা ধরি এক্স ওয়াই জেড, তাহলে আমরা আয়ত একক ভেক্টর গুলো পড়ে আসছি। আমরা এক্স অক্ষ বরাবর আয়ত একক ভেক্টর আই, ওয়াই অক্ষ বরাবর আয়ত একক ভেক্টর জে এবং জেড অক্ষ বরাবর আয়ত একক ভেক্টর কে যদি ধরি, তাহলে আয়ত একক ভেক্টর গুলা এগুলার প্রত্যেকের মান হচ্ছে 1। তাহলে এখন দেখো আমরা পড়ে আসছি এ ডট বি, অর্থাৎ দুইটা ভেক্টরের স্কেলার বা ডট প্রোডাক্ট যদি 0 হয় তারা পরস্পর লম্ব। তাহলে এখানে আই জে কে প্রত্যেকেই পরস্পর লম্ব প্রত্যেকের সাথে। তখন আমরা আই ডট জে হিসেবে আমরা লিখতে পারি কি, যেহেতু তারা পরস্পর লম্ব, আই ডট জে ইকুয়ালস টু আমরা লিখতে পারি 0। একইভাবে জে ডট কে বা কে ডট আই যেটাই লেখো না কেন সেটা 0। আমরা এখানে তাহলে আমরা 6টা এলিমেন্ট পাই, আই ডট জে, জে ডট কে, কে ডট আই ইকুয়ালস টু 0, আবার জে ডট আই, কে ডট জে, আই ডট কে ইকুয়ালস টু 0। তাহলে আমরা আই জে কে, এইখানে আই জে কে এর মধ্যে আমরা এই 6টা এলিমেন্ট 0 পাই। তাহলে 1 কোনগুলো পাই, আই ডট আই, জে ডট জে, কে ডট কে। আই ডট আই, জে ডট জে, কে ডট কে মানে হচ্ছে আই পরস্পর সমান্তরাল, অর্থাৎ তাদের অন্তর্ভুক্ত কোণ হচ্ছে 0। তাহলে আমরা এখানে a ডট b ইকুয়ালস টু পাইছিলাম, a ডট b ইকুয়ালস টু পাইছিলাম ab cos থিটা। তাহলে ab হচ্ছে a ভেক্টর আর b ভেক্টরের মান, আর cos থিটা হচ্ছে তাদের অন্তর্ভুক্ত কোণ। তাহলে এখন i ডট i যদি আমি হিসাব করি, i ডট i সেটা যদি হিসাব করি তাহলে i ভেক্টরের মান হচ্ছে 1, b ভেক্টর যে i আবার i ভেক্টরের মান হচ্ছে 1, আর তাদের অন্তর্ভুক্ত কোণ হচ্ছে যেহেতু সমান্তরাল তাহলে থিটা ইকুয়ালস টু হচ্ছে 0। তাহলে cos 0 এর মান হচ্ছে 1। তাহলে i ডট i সমান হচ্ছে আমরা পাচ্ছি 1। একইভাবে j ডট j, k ডট k এগুলোও পাচ্ছি কি 1। তাহলে আমরা টোটাল 9টা এলিমেন্টের মধ্যে i ডট i, j ডট j, k ডট k ইকুয়ালস টু 1, আর বাকিগুলা আমরা 0 পাবো। তাহলে এখানে এরপরে আসতেছে ডটের মধ্যে যে অন্য অ্যাপ্লিকেশন গুলা, দুইটা অন্তর্ভুক্ত কোণ আমরা বের করছি। এরপরে আসবে এরপর আসতেছে আমরা এই যে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় আমি যদি যে কোনো একটা পজিশন ভেক্টর মনে করে সেটাকে আমি পি ধরলাম একটা ভেক্টরকে, তাহলে সেটা এক্স অক্ষ, ওয়াই অক্ষ আর জেড অক্ষের সাথে কি পরিমাণ কোণে আছে সেটা যদি আমরা বের করতে চাই, তাহলে এই পি ভেক্টরটা এক্স অক্ষের সাথে যদি আলফা কোণে, আর ওয়াই অক্ষের সাথে যদি বিটা কোণে, আর জেড অক্ষের সাথে যদি গামা কোণে থাকে, তাহলে সেটা আমরা বের করার নিয়ম হচ্ছে cos আলফা ইকুয়ালস টু এই এ এক্স ডিভাইডেড এক্স অক্ষ বরাবর তার অংশ ডিভাইডেড এ ভেক্টরের মান, আর cos বিটা ইকুয়ালস টু ওয়াই অক্ষ বরাবর তার অংশ ডিভাইডেড এ ভেক্টরের মান, আর জেড অক্ষ বরাবর তার অংশ এ ভেক্টরের মান হচ্ছে কি cos গামা। তাহলে এ একটা ভেক্টর যদি আমরা এখানে ওপি বরাবর ডিফাইন করি, তাহলে সেটা এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষের সাথে আমরা যে কোণ আছে সেটা আমরা এভাবে বের করতে পারি। তাহলে এখন আসো আমরা কিছু ম্যাথমেটিক্সে চলে যাই কিভাবে আমরা ডট প্রোডাক্টের ম্যাথ গুলো করব। ম্যাথে যাওয়ার আগে আমরা আরেকটা জিনিস দেখবো, a ডট b ইকুয়ালস টু ax bx প্লাস ay by প্লাস az bz এটা কিভাবে হয়। আমরা পড়ে আসছি এর আগে a ডট b ইকুয়ালস টু ab sin ab cos থিটা, ab cos থিটা একটা পড়ে আসছি।
এখন বলতেছি a ডট b ইকুয়ালস টু ax bx ay by az bz, এটা কিভাবে আসে? তাহলে আমরা যদি একটা ভেক্টর হয় সেটাকে যদি আমরা তিনটা অক্ষের সাপেক্ষে কিভাবে লিখি, ax i ay j az কে আর b কে যদি এভাবে লিখি, তাহলে আমরা সাধারণ বীজগাণিতিক নিয়মে আমরা a ডট b ইকুয়ালস টু আমরা এখানে দুইটাকে গুণ আকারে লিখলাম। লিখার পরে আমরা তিনটা 3x3 এলিমেন্টে আমরা টোটাল 9টা এলিমেন্ট পাবো। তাহলে এখানে আমরা প্রতিটা আলাদা ভাবে গুণ করলাম, শুধু আমরা আয়তক্ষেত্র ভেক্টরগুলোকে আলাদা একটা ব্র্যাকেটের মধ্যে রাখলাম। তো আয়তক্ষেত্র ভেক্টরগুলোকে আমরা i ডট j এভাবে লেখার পরে আমরা জানি কি i ডট i, j ডট j আর k ডট k এই তিনটার মান হবে 1, বাকিগুলো আমরা পড়ে আসছি একটু আগে 0। তাহলে যেহেতু এরা সমান্তরালে অর্থাৎ এদের অন্তর্ভুক্ত কোণ 0, তখন আমরা i ডট i, j ডট j, k ডট k এর মান হচ্ছে 1, বাকিগুলা আমরা 0 পাবো। সেই জন্য আমরা এখানে লিখতে পারি সবগুলা সিম্পলিফাই করার পরে লাস্টে এসে ax bx প্লাস ay by প্লাস az bz। এটা তোমরা নিজেরা একটু বাসায় প্র্যাকটিস করবা। তাহলে এখন আসো আমরা কিছু ম্যাথমেটিক্স করব এই চ্যাপ্টার রিলেটেড। আমরা স্ক্রিনে কিছু ম্যাথ দেখতে পাচ্ছি, এখানে তোমরা 30টা পর্যন্ত ম্যাথ আমি দিয়ে দিব তোমাদেরকে, এগুলো তোমরা বাসায় প্র্যাকটিস করবে। আমি কিছু দেখাবো, ওই অনুযায়ী তোমরা করতে পারবা। তো আমরা এখানে 1 থেকে 4 পর্যন্ত 4টা ম্যাথ একই। আমি এখানে 4 নম্বর ম্যাথটা করিয়ে দিচ্ছি। এখানে 4 নম্বর ম্যাথটা বলছে a এর মান কত হলে a ভেক্টর আর b ভেক্টর রাশি দুটি পরস্পর লম্ব হবে। তাহলে আমরা জানি a ভেক্টর আর b ভেক্টর রাশি দুটা পরস্পর লম্ব হওয়ার শর্ত হচ্ছে তাদের ডট প্রোডাক্ট a ডট b ইকুয়ালস টু 0 হতে হবে। তাহলে a ডট b ইকুয়ালস টু যদি 0 হয়, আমরা জানি আবার a ডট b ইকুয়ালস টু ax bx ay by az bz, ax bx ay by az bz। তাহলে এখন এখান থেকে ax bx এগুলো কি? এগুলো হচ্ছে যে i j k এর কোএফিসিয়েন্ট। তাহলে এখন আমরা ax বলতে এখানে 2 আর bx হচ্ছে 4 ইন্টু 4 প্লাস ay হচ্ছে a ইন্টু by হচ্ছে -2 তারপরে az হচ্ছে 1 k এর কোএফিসিয়েন্ট আর bz হচ্ছে -2 k এর কোএফিসিয়েন্ট। তাহলে এখন যদি আমরা এটা 0 হয়, এখানে আমরা সরল করার পরে 8 প্লাস এটা মাইনাস টুয়াইস a -2 ইকুয়ালস টু হচ্ছে 0। তাহলে টুয়াইস a ইকুয়ালস টু হচ্ছে আমার 6, তাহলে ma ইকুয়ালস টু হচ্ছে 3। তাহলে a এর মান যদি 3 হয়, তখন a ও b ভেক্টর দুটি পরস্পর লম্ব হবে। এরপর আসো আমরা দুইটা ভেক্টরের অন্তর্ভুক্ত কোণ নির্ণয় করার অঙ্কগুলা 5 থেকে 7 পর্যন্ত। তোমরা যে কোনো একটা, আমি 6 নাম্বারটা করে দিচ্ছি। তাহলে 6 নাম্বারে এখানে বলছে a ও b, যদি এটা হয় a ও b এর অন্তর্ভুক্ত কোণ অর্থাৎ মধ্যবর্তী কোণ নির্ণয় করো। তাহলে মধ্যবর্তী কোণ নির্ণয় করার জন্য আমরা জানি 6 এর আমরা মধ্যবর্তী কোণ নির্ণয়ের সূত্র হচ্ছে cos theta equals to a dot b divided ab। তাহলে এখানে a dot b মানে হচ্ছে আমার এখানে এই ডট প্রোডাক্ট এখানে বসাবো ax bx ay by az bz। আর এখানে হচ্ছে এই a যদি একটা ভেক্টর হয়, তোমরা নিশ্চয়ই পড়ে আসছো আগে, a যদি একটা ভেক্টর হয়, এটার এভাবে যদি লেখা হয় ax ay j az k, এটা যদি ভেক্টর হয়, তখন এই a ভেক্টরের মান হবে, a ভেক্টরের মানকে আমরা এভাবে লিখতে পারি। এটা তোমরা নিশ্চয়ই আগের ক্লাসগুলোতে পড়ে আসছো, ax স্কয়ার ay স্কয়ার az স্কয়ার। তাহলে এখন আমরা এখানে এটা লিখতে পারি a ভেক্টরের মানের জন্য আমার ax স্কয়ার ay স্কয়ার az স্কয়ার। একইভাবে b ভেক্টরের মানের জন্য আমরা লিখতে পারি bx স্কয়ার by স্কয়ার bz স্কয়ার। এই মানগুলো বসানোর পরে আমরা একটু দেখি 1 3, এটা হচ্ছে 3, তারপরে হচ্ছে 2 -2, তারপরে হচ্ছে -6, আর এখানে হচ্ছে √1 স্কয়ার করলে 1 4
প্লাস 4 প্লাস 9, আর এখানে হচ্ছে 3 হচ্ছে 9 প্লাস 1 প্লাস 4, তার মানে হচ্ছে এখানে প্লাস 3 মাইনাস 5 ডিভাইডেড হচ্ছে 5 9 14, আর এখানে হচ্ছে তাও 14, তার মানে হচ্ছে মাইনাস 5 ডিভাইডেড 14 হচ্ছে তাদের cos থিটার মানটা। তাহলে থিটার মান বের করতে হবে, cos থিটা ইকুয়ালস টু এটা cos ইনভার্স, এই মানটা বসে যাবে 5 14। তাহলে এটা ক্যালকুলেট করে দেখবা তোমরা 110 ডিগ্রি আসবে, 110.92। তাহলে সেটা হচ্ছে কি আমাদের এই এ ও বি এর তাদের অন্তর্ভুক্ত কোণ। এখন বলতেছে কি এ প্লাস বি আর এ মাইনাস বি যদি পরস্পর লম্ব হচ্ছে কিনা সেটা দেখার জন্য। তাহলে এ প্লাস বি, দুইটা ভেক্টরকে এই যোগ করলে আমরা কি পাবো, এ প্লাস বি করলে এ প্লাস বি হচ্ছে এখানে আই এর কোফিসিয়েন্ট আর বি এর কোফিসিয়েন্ট, এ এর কোফিসিয়েন্ট আর বি এর কোফিসিয়েন্ট গুলো যোগ করব, তার মানে এখানে হচ্ছে 4i, আর এখানে হচ্ছে মাইনাস প্লাস জে, আর এটা হচ্ছে মাইনাস কে। একইভাবে তোমরা এ মাইনাস বিটা বের করবা, এ মাইনাস বি যদি বের করা হয় তখন আবার দুইটার তোমার এই cos থিটার মতো সূত্র করে থিটা বের করবা, থিটা বের করলে দেখা যাবে সেটা আসবে 90 ডিগ্রি। তাহলে এ প্লাস বি আর এ মাইনাস বি তাদের অন্তর্ভুক্ত কোণ যদি বের করা হয় তখন দেখবা সেটা 90 ডিগ্রি আসবে, অর্থাৎ সেটা হচ্ছে লম্ব। এরপর আসি আমরা আবার, এরপর আসতেছি আমরা এই যে লম্ব বিক্ষেপ বা অংশক বা উপাংশ কিভাবে বের করে। আমরা এখানে 8 আর 9 দুইটা অঙ্ক, এখানে এ ও বি ভেক্টর দেওয়া আছে, তাদের লম্ব বিক্ষেপ বের করতে বলছে। তারপরে এ বরাবর বি এর লম্ব বিক্ষেপ বের করতে বলছে। তাহলে এ বরাবর বি এর লম্ব বিক্ষেপ আমরা জানি এ এর উপর বি এর লম্ব বিক্ষেপ। তাহলে এ এর উপর বি এর লম্ব বিক্ষেপ সেটা আমরা জানি কি, বি এর লম্ব বিক্ষেপ মানে হচ্ছে বি cos থিটা, বি cos থিটা ইকুয়ালস টু এ ডট বি, আমরা ফর্মুলা পড়ে আসছিলাম এ ডট বি ইকুয়ালস টু ডিভাইডেড এ ভেক্টরের মান। তাহলে যার লম্ব বিক্ষেপ এ ভেক্টরের উপর বি ভেক্টরের লম্ব বিক্ষেপ হচ্ছে বি ভেক্টরের লম্ব বিক্ষেপ বলতে বি cos থিটা বের করতে হবে। তাহলে এখানে মানগুলো বসাও, এ ডট বি যেভাবে বের করে আর ডিভাইডেড এ ভেক্টরের মান যেটা বসাবা সেই যে রেজাল্টটা পাবা সেটাই হচ্ছে आंसर। এবার আসো আমরা একটা ভেক্টরের ক্রস গুণন বা ভেক্টর গুণন কি। তাহলে আমরা স্কেলার গুণন পড়ে আসছি, যখন দুইটা ভেক্টর গুণ করলে তাদের যে রেজাল্টটা সেটা যদি একটা স্কেলার হয় তখন সেটাকে স্কেলার প্রোডাক্ট বলে। একইভাবে দুইটা ভেক্টর যদি গুণ করা হয় তাদের যে রেজাল্টটা পাবো সেটা যদি একটা ভেক্টর রাশি হয় তখন সেটাকে আমরা বলবো ভেক্টর প্রোডাক্ট। তাহলে এটাকে ডেফিনিশন আকারে কিভাবে বলতে পারি, রাশির গুণফল যদি একটি ভেক্টর রাশি হয় তবে ওই গুণনকে ভেক্টর রাশির ভেক্টর গুণন বলে। তাহলে এই ভেক্টর গুণনটা কিভাবে পাবো, দুইটি ভেক্টর রাশির গুণফল হচ্ছে ভেক্টর রাশি দুটির মান আগের মতো, ভেক্টর রাশি দুটির মান এবং এদের অন্তর্ভুক্ত কোণের সাইনের গুণফলের সমান, এবং এই গুণফল এই যে মানটা পাবো তার একটা দিকও পাবো। তাহলে এই গুণফল রাশি দুটির তলে লম্বভাবে স্থাপিত একটি ডানহাতি স্ক্রু, যে এই যে তার দিকটা হবে এই এ ভেক্টর আর বি ভেক্টর দুইটা ভেক্টর হলে তাহলে একটা ডানহাতি স্ক্রু অর্থাৎ একটা তোমার এই কর্ক কে যদি এ থেকে বি এর দিকে ক্ষুদ্রতর করে ঘোরালে সেটি যেদিকে অগ্রসর হবে অর্থাৎ সেটা উপরের দিকে অগ্রসর হবে। তাহলে এই এ আর বি ভেক্টরের ক্রস গুণনের তোমার দিকটা হবে এই ইটা বরাবর, আর এখানে ইটা বলতেছে। তাহলে এ থেকে বি এর দিকে একটি ডানহাতি কর্ক স্ক্রুকে একটি ক্ষুদ্রতর করে ঘোরালে সেটি যেদিকে অগ্রসর হবে তার দিক হবে সেদিকে। তাহলে এ ক্রস বি এর দিক হচ্ছে এই বরাবর উপরের দিকে সবুজ। তাহলে এখন আমরা এই ভেক্টর গুণন বা ক্রস গুণনকে আর ইকুয়ালস টু অর্থাৎ এ ক্রস বি ইকুয়ালস টু ইটা এ বি সাইন থিটা, তার মানে এই ইটাটা হচ্ছে এই এই কি বলে ভেক্টর গুণনের এই যে দিক। তাহলে আমরা যদি বলি এখানে এ ও বি এর লম্ব দিকে, এ ও বি এর লম্ব দিকে একটি একক ভেক্টর বের করো, তাহলে এ ও বি এর লম্ব দিকে একক ভেক্টর হচ্ছে এ ক্রস বি ডিভাইডেড এ ক্রস বি এর মান। এখানে আমরা জিনিসগুলা দেখব পরবর্তী। তাহলে এখানে দেখো আমরা উপরের যেই ক্রস গুণন করলাম সেখান থেকে দেখতে পাচ্ছি
যদি ভেক্টর দ্বয় পরস্পর সমান্তরাল হয় অর্থাৎ তাদের অন্তর্ভুক্ত কোণ যদি 0 হয়, তখন আমরা লিখতে পারি a ক্রস b এর মান ইকুয়ালস টু হচ্ছে 0। তাহলে a ক্রস b এর মান ইকুয়ালস টু যখন 0 হবে তখন তারা পরস্পর সমান্তরাল হবে। তারপর আসো, অথবা এভাবেও লেখা যায় a b c, অর্থাৎ a ভেক্টর আর b ভেক্টরের কোএফিসিয়েন্ট গুলোর অনুপাত সমান হবে, তখন তারা কি পরস্পর সমান্তরাল হবে। এরপরে বলছি এখানে a ও b এর লম্ব দিকে ভেক্টর যেটা পাবো সেটা হচ্ছে কি a ক্রস b। তাহলে a ও b এর সমতলে লম্ব দিকে ভেক্টর হচ্ছে a ক্রস b। আবার লম্ব দিকে একক ভেক্টর যখন বলবো তখন এটা হচ্ছে ইটা ইকুয়ালস টু এখানে a ক্রস b ডিভাইডেড a ক্রস b এর মান। তাহলে লম্ব দিকে একক ভেক্টর হচ্ছে a ক্রস b ডিভাইডেড a ক্রস b এর মান। এরপর আসতেছে a b এর লব্ধি সমান্তরাল, লব্ধি যখন বলবে তখন a প্লাস b, তাহলে a প্লাস b লব্ধি সমান্তরাল একক ভেক্টর হচ্ছে a প্লাস b ডিভাইডেড a প্লাস b। এরপর আসি আমরা i ক্রস j ইকুয়ালস টু k কিভাবে, i ক্রস j ইকুয়ালস টু k কিভাবে, আবার এই ত্রিমাত্রিক কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা আয়তক্ষেত্র ভেক্টর আমরা যদি কল্পনা করি, এটা হচ্ছে i, এটা হচ্ছে j, এটা হচ্ছে j, এটা হচ্ছে k। তাহলে i j k যদি আমি কল্পনা করি তাহলে এখানে হচ্ছে x অক্ষ, y অক্ষ আর z অক্ষ। তাহলে আমরা জানি কি এখানে i j হচ্ছে তারা পরস্পর লম্ব, অর্থাৎ তিনটা অক্ষ সিস্টেমে তিনটা কি তারা পরস্পর লম্ব আছে। তাহলে i j যদি লম্ব হয় তাহলে তাদের এই i ক্রস j তাদের লম্ব দিকে যে ভেক্টরটা আমরা কল্পনা করব সেটা হচ্ছে কি আমরা k। তাহলে i ক্রস j ইকুয়ালস টু হচ্ছে আমরা পাচ্ছি কি k। ঠিক আছে, তাহলে আমি i আর j কে ক্রস গুণন করলে তাদের স্বাভাবিকভাবে তাদের লম্ব দিকে একটি একক ভেক্টর পাবো, সেই একক ভেক্টরটাই হচ্ছে আমার k। একইভাবে j ক্রস k যদি আমি নিই সেই তাদের লম্ব দিকে একটি একক ভেক্টর পাবো, সেটা হচ্ছে i। একইভাবে k ক্রস i যখন নিব তখন পাবো আমরা j। আর এটার উল্টাটা যখন হবে অর্থাৎ j ক্রস i যখন আমরা নিব তখন পাবো মাইনাস k। কেন, আমরা j থেকে i এর দিকে যদি একটা স্ক্রুকে আমরা ক্ষুদ্রতর করে বাম হাতে নিয়মে ঘুরালে তখন সেটা অগ্রসর হবে কি নিচের দিকে, অর্থাৎ এদিকে নিচের দিকে। তাহলে দিক যদি নিচের দিকে হয় তখন k হবে কি মাইনাস। একইভাবে k ক্রস j হলে তখন হবে কি মাইনাস i। একইভাবে i ক্রস k হলে তখন হবে কি মাইনাস j। তাহলে আমরা এখান থেকে i ক্রস j ইকুয়ালস টু k, j ক্রস k ইকুয়ালস টু i, আর k ক্রস i ইকুয়ালস টু j। আর বাকি অন্য নিয়মে করলে উল্টা করলে তখন সেগুলা হচ্ছে কি মাইনাস হবে। এরপর আসতেছে i ক্রস i, j ক্রস j, k ক্রস k ইকুয়ালস টু 0। কেন 0, আমরা জানি কি a ক্রস b ইকুয়ালস টু আমার a ক্রস b ইকুয়ালস টু এটা a b sin থিটা। তাহলে আমার a ক্রস a হচ্ছে কি আমরা দুটোটা একই দিকে সমান্তরালে, তাহলে সমান্তরালে যখন হয় তখন থিটা ইকুয়ালস টু 0 হয়। তো থিটা যখন 0 হয় sin থিটার ভ্যালুটা হবে কি 0। sin থিটার ভ্যালু যখন 0 হবে তখন কি তখন এই ক্রস গুণনের রেজাল্ট হবে 0। তার মানে হচ্ছে i ক্রস i মানে কি একই দিকে দুটোটা সমান্তরালে, তখন i ক্রস i ইকুয়ালস টু 0, j ক্রস j ইকুয়ালস টু 0, k ক্রস k ইকুয়ালস টু 0। এরপর আসি আমরা a ক্রস b কে আবার নির্ণায়কের সাহায্যে লিখতে পারি। a ক্রস b ইকুয়ালস টু i j k এখানে নির্ণায়কের সাহায্যে লিখতে পারি। নির্ণায়কের রেজাল্ট হচ্ছে এটা কিভাবে আসে সেটা আমরা একটু পরে গিয়ে দেখব। তো আমরা দেখতেছি এটা কিভাবে আসে। এরপর আসতেছে a ডট b ক্রস c। এখানে a ডট b ক্রস c কে আমরা এভাবে নির্ণায়কের সাহায্যে লিখতে পারি। সেটা হচ্ছে একটা আয়তন। এটা কিসের আয়তন? একটা ঘন সামন্তরিকের আয়তন। এরপরে তিনটি ভেক্টর একই সমতলে অবস্থান করবে যদি তাদের দ্বারা গঠিত সামন্তরিকের আয়তন কি শূন্য হয়। তাহলে আয়তন শূন্য যদি হয় তখন আমরা এখানে এই তিনটা রাশির মান 0 পাবো। যখন 0 পাবো তখন তাদের দ্বারা গঠিত এই ঘন সামন্তরিকের আয়তন শূন্য পাবো। তার মানে আমরা এখানে এই যে ডট প্রোডাক্টটা করতেছি এগুলো সবগুলোর রেজাল্ট কিন্তু একটা স্কেলার রাশি।
তাহলে এটাকে আমরা বলতেছি স্কেলার ট্রিপল প্রোডাক্টও বলি। তাহলে এ ডট বি ক্রস সি, বি ডট সি ক্রস এ, সি ডট এ ক্রস বি, এর রেজাল্টটা যদি 0 হয় তখন আমরা ওই সামুদ্রিকের আয়তনটা 0 পাবো। তাহলে আমরা এখানে যে কোনো ঘনকের সামুদ্রিকের আয়তন হচ্ছে এ ডট বি ক্রস সি, এখান থেকে আমরা মান বের করব এখান থেকে। তো এটা যদি 0 পাই সেটা হচ্ছে আমরা আয়তনটা 0 পাবো। তাহলে আমরা এখন দেখি এ ক্রস বি ইকুয়াল টু কিভাবে নির্ণায়কের সাহায্যে লেখা যায়, সেটা কিভাবে লেখা যায় সেটা আমরা একটু দেখি। এখানে এই যে এ ক্রস বি, এ ক্রস বি সমান আমরা এ এর ভেক্টরের মান হচ্ছে এটা, বি ভেক্টরের মান হচ্ছে এটা। তাহলে এ ক্রস বি সমান আমরা সাধারণ নিয়মে যদি আমরা গুণ করি, তাহলে এখানে প্রথমে এ আই এর কোএফিসিয়েন্ট গুলো গুণ হবে এক্স বি এক্স, তাহলে আই ক্রস আই লিখতে হবে এভাবে। তাহলে আই ক্রস আই আর জে ক্রস জে আর কে ক্রস কে, এগুলো হবে 0, এগুলা 0, বাকিগুলো সবগুলা কি এগুলার ভ্যালু হবে, এগুলা কোনোটা এই আই জে যখন লিখবো তখন কে, অথবা জে ক্রস আই যখন লিখবো তখন মাইনাস কে, এইভাবে লিখতে হবে। লিখার পরে সিম্পলিফাই করার পরে আমরা এই রাশিটা পাবো। এই রাশিটা মানে হচ্ছে আমরা এটাকে নির্ণায়কের সাহায্যে যেভাবে লিখি সেটাই, ঠিক আছে। তাহলে এ ক্রস বি ইকুয়ালস টু হচ্ছে আমার এই তাদের নির্ণায়কটা। এরপরে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, ক্রস গুণনের ক্রস গুণফলের মাধ্যমে আমরা একটা সামুদ্রিকের ক্ষেত্রফল কিভাবে বের করব। তাহলে আমরা জানি সামুদ্রিকের ক্ষেত্রফল মানে হচ্ছে ভূমি গুণ উচ্চতা। তাহলে ভূমি গুণ উচ্চতা, এখন আমরা এ ক্রস বি একটা ক্রস প্রোডাক্ট, এর মান হচ্ছে এ বি সাইন থিটা। তাহলে এ বি সাইন থিটা যদি লিখি আমরা এখানে এই দেখতে পাচ্ছি ফিগারে, এ হচ্ছে সামুদ্রিকের ভূমি আর উচ্চতা হচ্ছে এইচ। তাহলে এ হচ্ছে একটা সামুদ্রিকের সন্নিহিত বাহু, বি আর একটা সন্নিহিত বাহু। তাহলে বি সন্নিহিত বাহুর সাহায্যে আমরা এইচটা লিখতে পারি, অর্থাৎ বি এর লম্ব উপাংশ। আমরা ভূমি উপাংশ আর লম্ব উপাংশ পড়ে আসছি। ভূমি উপাংশ হচ্ছে বি কস থিটা হবে আর লম্ব উপাংশ হচ্ছে বি সাইন থিটা। তাহলে বি সাইন থিটা বি এইচ ইকুয়ালস টু আমরা পাবো তখন কি, এইচ ইকুয়ালস টু আমরা পাবো তখন বি সাইন থিটা, ঠিক আছে। তাহলে আমরা জানি কি সামুদ্রিকের ভূমি ইনটু উচ্চতা সমান সামুদ্রিকের ক্ষেত্রফল। তাহলে ভূমি হচ্ছে এ আর উচ্চতা হচ্ছে এইচ। তাহলে এখান থেকে আমার এইচ সমান জানি এ বি, সরি বি সাইন থিটা, আর এ হচ্ছে কি ভূমি। তাহলে এ ক্রস বি হচ্ছে এ বি সাইন থিটা। তাহলে এ ক্রস এইচ হবে, তাহলে ভূমি ইনটু উচ্চতা, তার মানে হচ্ছে এই সামুদ্রিকের একটা ক্ষেত্রফল। তাহলে এ আর বি কে যদি একটা সামুদ্রিকের দুটি সন্নিহিত বাহু দ্বারা প্রকাশ করা হয় তাহলে তাদের ক্ষেত্রফল হবে এ ক্রস বি। এরপর আসে ক্রস প্রোডাক্টের মাধ্যমে আমরা কি একটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারি। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল আমরা জানি হাফ ইনটু ভূমি গুণ উচ্চতা। তাহলে হাফ ইনটু ভূমি গুণ উচ্চতা যদি হয়, এখানে ত্রিভুজের ভূমি হচ্ছে পি কিউ বা এ ভেক্টর, এরপরে উচ্চতা হচ্ছে এইচ। তাহলে উচ্চতা যদি এইচ হয় আমরা আবার বি বি এর জন্য বি সাইন থিটা লিখতে পারি। হ্যাঁ, বি ভেক্টরের জন্য বি সাইন থিটা লিখতে পারি। তাহলে এইচ ইকুয়ালস টু বি সাইন থিটা। তাহলে আমরা জানি পি কিউ ইনটু এইচ, তাহলে পি কিউ ইনটু বি সাইন থিটা, এইচ মানে হচ্ছে বি সাইন থিটা, তার মানে এ ইনটু বি সাইন থিটা। তাহলে এ বি সাইন থিটা মানে হচ্ছে কি এ ক্রস বি। তাহলে এ ক্রস বি, হাফ ইনটু এ ক্রস বি হচ্ছে কি একটা ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে এখন আসো আমরা এই ক্রস প্রোডাক্টের কিছু ম্যাথ করব, ম্যাথে চলে যাই। কিছু ম্যাথ করব ক্রস প্রোডাক্টের, এখন আসো ম্যাথে চলে যাই আমরা। এখান থেকে এখানে 10 নম্বর থেকে আমরা ক্রস প্রোডাক্টের ম্যাথ শুরু হবে। এ আর বি দুটো ভেক্টর হলে ভেক্টর রাশি দেখো যে এরা পরস্পর সমান্তরাল। তাহলে পরস্পর সমান্তরাল হওয়ার শর্ত আমরা জানি এ ক্রস বি, এ ক্রস বি ইকুয়ালস টু যখন আমরা 0 দেখাবো তখন তারা পরস্পর সমান্তরাল। তাহলে এ ক্রস বি এর মান বের করবো এভাবে নির্ণায়কের সাহায্যে, তখন তারা যদি পরস্পর 0 হয় তখন তারা পরস্পর সমান্তরাল। তাহলে 10 10 10 11 13 14 তিনটা অঙ্ক, চারটা অঙ্ক একই রকম। তাহলে এখানে হচ্ছে এ ক্রস বি এর মান বের করতে হবে। এ ক্রস বি এর মান যদি 0 হয় তখন সেটা হচ্ছে সমান্তরাল। এরপর আসতেছি 15 দুটি ভেক্টর এত দ্বারা গঠিত সমান্তরালের উপর একক লম্ব একক ভেক্টর। লম্ব একক ভেক্টর বলছিলাম এ ক্রস বি ডিভাইডেড এ ক্রস বি এর মান, এ ক্রস বি এর মান এটা যদি বের করা যায় তখন সেটা হচ্ছে এই সমতলের উপর লম্ব একক ভেক্টর। তাহলে এখানে 15 16 17 18 15 16 17 18 সবগুলা একই রকম অঙ্ক, লম্ব একক ভেক্টরটা বের করতে হবে। তাহলে আমরা 15 নম্বর অঙ্কটা করতে পারি। আমরা 15 নম্বর অঙ্কটা করে দেখি। তাহলে এখানে এ আর বি দেওয়া আছে, আমরা জানি কি এ ক্রস বি যদি বের করতে হয় আমাদের সেটা হবে এ ক্রস বি।
এ ক্রস বি সমান আমরা জানি কি নির্ণায়ক আই জে কে, আই জে কে এ এক্স বি এক্স এ এক্স এ ওয়াই এ জেড বি এক্স বি ওয়াই বি জেড। তাহলে এটা নির্ণয় যদি এভাবে করি আমরা এখানে আমরা আই এর মান জে কে, এখানে এক্স হচ্ছে 2 -1 3 1 2 -4। তাহলে এটা যদি আমরা নির্ণয় করি i +4 -6 - j -8 -3 প্লাস কে, তাহলে এটা হচ্ছে +4 +1। তাহলে এখানে আমরা হিসাব করলে 2i হয়, তারপরে হচ্ছে -11 প্লাস হয় +11j, এরপরে হচ্ছে +5k। তাহলে আমরা a ক্রস b যেই ভেক্টরটা পেলাম সেটা পেলাম এটা। এখন a ক্রস b এর মান বের করব। a ক্রস b এর মান যদি আমরা বের করি সেটা হচ্ছে √2 স্কয়ার -2 স্কয়ার 11 স্কয়ার প্লাস 5 স্কয়ার। তাহলে এটা যেই রাশিটা হয় সেটাই। এখন আমরা এই a ও b ভেক্টর দ্বারা গঠিত সমতলের উপর লম্ব একক ভেক্টর যদি বের করতে চাই সেটা হচ্ছে আমরা বের করব ইকুয়ালস টু হচ্ছে প্লাস মাইনাস a ক্রস b ডিভাইডেড a ক্রস b এর মানটা, তাহলে আমরা এখানে a ক্রস b আর a ক্রস b এর মান যদি বসাই দিই তাহলে আমরা তাদের সমতলে লম্ব একক ভেক্টর, হ্যাঁ তাদের সমতলে লম্ব একক ভেক্টর আমরা এটাই বুঝাই। এটার মানটা তোমরা করে দেখবে, এভাবে আসবে। এরপর আমরা বাকিগুলা পরেরগুলা দেখো এ আর বি আর সি, দেখো যে তারা তিনটা সমতুলীয়। সমতুলীয় হওয়ার শর্ত আমরা দেখাইছিলাম, অর্থাৎ তাদের ট্রিপল প্রোডাক্ট স্কেলার প্রোডাক্ট যখন 0 হবে তখন আমরা কি তাদেরকে সমতুলীয় ভেক্টর বলবো। এরপরে 20 নাম্বারটা এই যে 18 17 নাম্বারের মতো a ক্রস b এর সমান্তরাল একক ভেক্টর, অর্থাৎ a ক্রস b যে জায়গা আছে তার সমান্তরালে একক ভেক্টর মানে হচ্ছে কি a আর b এর লম্ব দিকে একক ভেক্টর, সেটা হচ্ছে 18 17 এর মতো। এরপরে একটা ঘন সামান্তরিকের তিনটি সন্নিহিত বাহু দেওয়া আছে তাদের আয়তন, তাহলে আয়তন বের করার জন্য আমরা পড়ছিলাম a ডট b ক্রস c। সামান্তরিকের আয়তন a ডট b ক্রস c। তাহলে এখানে আমরা ওই যে নির্ণয় করছি, এখানে নির্ণায়কটা দেখা দিতে হবে, অর্থাৎ তিনটা ভেক্টর যদি দেওয়া থাকে এভাবে সামান্তরিকের আয়তন হচ্ছে এই নির্ণায়কের মানটা কত সেটা বের করতে হবে। আর তিনটা ভেক্টর যদি একই সমতলে অবস্থান করবে যদি তাদের দ্বারা গঠিত সামান্তরিকের আয়তন 0 হয়, অর্থাৎ এটা যে কোনোটা দেখিয়ে দিলে হবে 0 আসবে। এখানে প্রথমে যে কোনো দুইটা ক্রস প্রোডাক্ট করতে হবে, এরপরে তাকে অন্যটার সাথে ডট প্রোডাক্ট করার পরে যে রেজাল্ট আসবে সেটা যদি 0 হয় তখন তারা কি পরস্পর সমতলে অবস্থান করবে তিনটা ভেক্টর। এখানে সবগুলাই অলমোস্ট সেম 20 থেকে 21 থেকে, তো সবগুলাই সেম। তিনটি দ্বারা একটি বাক্সের আয়তন বললে তিনটার তোমার নির্ণায়কটা বের করে দিতে হবে। তাহলে m এর মান কত হলে তারা কি একটা একই সমতলে অবস্থান করবে। একই সমতলে অবস্থান করা সত্ত্বেও a ডট b ক্রস c ইকুয়ালস টু 0, ওখান থেকে m এর মান বের করা যাবে। তারপরে আসো এখানে a ও b ভেক্টরদ্বয় একটি সামান্তরিকের দুটি কর্ণ প্রকাশ করলে তার ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে দুটি কর্ণ প্রকাশ করার জন্য আমরা একটা ফর্মুলা জানি। এখানে আসো দেখো p ও q ভেক্টর দুটি একটি সামান্তরিকের দুটি কর্ণকে প্রকাশ করলে সামান্তরিকের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু p ক্রস q। আর a ও b যদি একটি সামান্তরিকের দুটি সন্নিহিত বাহুকে প্রকাশ করে তখন সামান্তরিকের ক্ষেত্রফল হচ্ছে a ক্রস b। আর a ও b দ্বারা একটি ত্রিভুজের দুটি সন্নিহিত বাহুকে প্রকাশ করলে তখন ওই ত্রিভুজের ক্ষেত্রফল হবে a হাফ ইন্টু a ক্রস b। তাহলে আমরা এখন ম্যাথগুলো দেখি কি রকম আসছে। a और b যদি একটি সামান্তরিকের দুটি কর্ণ প্রকাশ করে তখন আমরা বের করতে হবে কি হাফ ইন্টু a ক্রস b। a ক্রস b টা আমরা বের করে দিলে আমরা সামান্তরিকের ক্ষেত্রফল পেয়ে যাব। আর সামান্তরিকের দুটি কর্ণ সেম একই,
তার সামুদ্রিক দুইটি সন্নিহিত বাহু যদি প্রকাশ করে তখন a ক্রস b টা বের করে দিলে হয়ে যায়। ঠিক আছে, তাহলে a ক্রস b এর মানটা বের করে দিই। আমরা তো এতক্ষণ বেসিক ম্যাথ গুলো করলাম, এবার একটা সিকিউ দেখে আসি। সিকিউ গুলো সেম ঘুরে ফিরে এই যাবতীয় সমস্যাগুলোই আসবে। আমরা একটা দিনাজপুর বোর্ড 2015 আসছে একটা সিকিউ দেখতে পাচ্ছি এখানে ফিগার। তাহলে এক্স মানে একটা দেওয়া আছে, ফিগার দেওয়া আছে, পূর্ব, উত্তর, পশ্চিম, দক্ষিণ। এখানে এক্স আর ওয়াই দুইটা ভেক্টর দেওয়া আছে, ও এক্স আর ও ওয়াই। তাদের মধ্যবর্তী কোণ নির্ণয় করতে বলছে। তাহলে তাদের মধ্যবর্তী কোণ যদি নির্ণয় করতে হয়, আমি এক্স এক্স বরাবর এটাকে আমি যদি এ ভেক্টর দ্বারা প্রকাশ করি, তখন আমি এটাকে লিখতে পারি 3i প্লাস 2j প্লাস 1k আর y বরাবর আমরা এটাকে b ভেক্টর যদি প্রকাশ করি তখন সেটাকে আমরা লিখতে পারি -2i প্লাস j প্লাস 4k। তাহলে 4k। তাহলে এখন আমরা বলতেছি কি এই a আর b এর মধ্যবর্তী কোণ। তাহলে মধ্যবর্তী কোণ নির্ণয়ের সূত্র আমরা জানি কি, cos θ = আমরা পড়ে আসছি একটু আগে, a ডট b ডিভাইডেড a ভেক্টর এর মান আর b ভেক্টরের মান। তাহলে আমরা যেভাবে করছি এর আগে একটু ওকে এভাবে করে ফেলবা। এরপরে বলতেছে OX আর OY তলের উপর লম্ব একক ভেক্টর আর OY আর OX তলের উপর লম্ব একক ভেক্টর কি একই হবে কিনা। তাহলে লম্ব একক ভেক্টর আমরা করে আসছি একটু আগে, সাধারণত কি x আর y মানে হচ্ছে কি x থেকে y এর দিকে তুমি যদি ক্ষুদ্রতর কোণে ঘুরালে সেটা যেদিকে অগ্রসর হবে, অর্থাৎ এটা তলের উপর লম্ব বরাবর অগ্রসর হবে, তার লম্ব একক ভেক্টর হবে তলের উপর লম্ব বরাবর। তখন সেটা হচ্ছে কি আমার এই a ক্রস b ডিভাইডেড a ক্রস b এর মান, a ক্রস b এর মানটা। তাহলে সেটা আমরা বের করব। একইভাবে OY থেকে x অক্ষ বরাবর ক্ষুদ্রতর কোণে ঘুরালে সেটি যেদিকে অগ্রসর, সেটা সাধারণত তল বরাবর নিচের দিকে অগ্রসর হবে। তাহলে তল বরাবর নিচের দিকে অগ্রসর হলে সেই ভেক্টরটা কত সেটা বের করতে হবে। সেটা আমরা লিখি b ক্রস a ডিভাইডেড আমরা b ক্রস a এই ভেক্টরের মান। তাহলে আমরা তখন দুটোটা বের করার পরে আমরা দেখব কি একটার অপোজিট, তাহলে আমরা এখানে যে মানটা পাবো সেটা এটার বিপরীত পাবো একটা সাইন দেয়া। তাহলে তার মানে একটা উপরের দিকে তল বরাবর উপরের দিকে কাজ করবে লম্ব একক ভেক্টরটা, আর একটা তল বরাবর নিচের দিকে কাজ করবে। তাহলে এই জিনিসটা বলে দিলে হয়ে গেল। তাহলে আমার এটা হচ্ছে যে এই সিকিউ। তোমরা বাসায় বসে এখানে অনেকগুলা সিকিউ এই টপিকের উপর মোটামুটি সিকিউ গুলা অনেক অনেক সহজ হয়। তোমরা বাসায় প্র্যাকটিস করবে। আমি যেই শীটটা দিয়েছি এটা তোমরা স্ক্রিনশট নিয়ে তোমরা বাসায় প্র্যাকটিস করবা। অঙ্কগুলা 30টা অঙ্কই তোমরা বাসায় দেখবা। তো এই 30টা অঙ্ক পারলে মোটামুটি সিকিউ গুলো তোমাদের জন্য ইজি হয়ে যাবে। আজকে আর ক্লাসটা লেন্দি করব না, তোমরা বাসায় প্র্যাকটিস করো, বই নিয়ে পড়াশোনা করো, ক্লাসগুলো রেগুলার ফলো করো। আর কোনো কোশ্চেন থাকলে স্যারদেরকে অবশ্যই জিজ্ঞেস করবা, ইনবক্স করবা তোমার ফেসবুক পেজে বা ইয়াতে। আর এই চ্যাপ্টারের এই টপিকের উপর যদি কোনো সমস্যা থাকে আমাকে পার্সোনালি আমার ইমেল করতে পারো, ফোন করতে পারো। আর যদি তোমাদের এই টপিকগুলোর লেকচার শিট বা এরকম কোনো কিছু কারো প্রয়োজন হয় আমাকে জানাতে পারো, আমি ইমেল করে পাঠিয়ে দিব। তো সবাই ভালো থাকবা। নেক্সট কোনো ক্লাসে তোমাদের সামনে হাজির হব অন্য কোনো কিছু নিয়ে। নেক্সট ক্লাসে হয়তো তোমাদের সাথে আমাদের জুমেই দেখা হবে। তো সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।